আজ আমার প্রাক্তন প্রেমিকার বিয়ে, তাকে শেষবারের মতো দেখার জন্য এসেছি বিয়ের আসরে। মাঝখানে তার বাবার সাথে দেখা হয়েছিল। জানি না তিনি বিষয়টাকে কিভাবে নিয়েছেন। ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। যদিও বা তিনি খুব ভালো করেই জানেন যে এই বিয়েতে আমি বাধা দেব না, আর হয়তো কোনোদিনই জীবনে তার সাথে দেখা হবে না। তাই অন্তিমবারের মতো নিজের অবাধ্য চোখের তৃষ্ণার নিবারণের জন্য ছুটে আসলাম একজন বেহায়ার মতো নিজের ওই প্রাক্তনের বিয়েতে। কিছুদিন আগে ও অন্যের বাগদত্তা হয়ে যাওয়ার পর যখন আমাকে ওর বিয়ের নেমন্তন্নের সাথে সম্পর্কচ্ছেদ করতে এসেছিল সেদিন। তাহলে বিয়েটা করেই ফেলছো তুমি? আর সম্ভব হলো না আমার পক্ষে। আর না, 2 বছর আগেই আমার বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানাভাবে নানা শর্ত দিয়ে আটকে রেখেছিলাম। কিন্তু এবারের সম্বন্ধ ফেরানোর সাধ্য আমার নেই। আমার বাবা উঠে পড়ে লেগেছেন এই ছেলের সাথেই আমার বিয়ে দেওয়ার জন্য। তাছাড়া আর কিসের অজুহাত দেব আমি বলো? ওরা আমাকে বিয়ের পরও উচ্চশিক্ষা গ্রহণ করতে দেবে বলে ওয়াদা করেছে। সাথে আমি নিজের পায়ে দাঁড়ালেও ওদের কোনো আপত্তি নেই। আমার বাবা এটার অপেক্ষাতেই যেন ছিলেন। তার উপর আমি তোমার সাথে আমার সম্পর্কের কথা জানার পর আর এই বিয়েতে দেরি করতে চাইছেন না তিনি। সাথে বাবার দিব্যি তো ছিলই, যাতে তোমার সাথে আমার পূর্বের সম্পর্কের কথা ছেলে পক্ষকে না বলি আমি। আমার আর কিছুই করার নেই এখন। সব শেষ হয়ে গেছে নিলয়। এক নাগাড়ে কথাগুলো বলে সে থামলো। যদিও ওর সহ্য শক্তি খুব বেশি, নিজের দুঃখগুলোকে নিজের মধ্যে দমিয়ে রাখতে পারে দারুণভাবে। তবুও কেন জানি মনে হলো যেন ওর দু চোখে জল চিকচিক করছে। তবুও সেটা মুহূর্তের জন্যই মাত্র। ও ডান হাত দিয়ে সম্পূর্ণ মুখ ঘষে আমার দিকে তাকালো। এটাই আমাদের শেষ দেখা হয়তো। এই নাও আমার বিয়ের কার্ড। এটা শুধুমাত্র দেওয়ার জন্যই দেওয়া। ভুল ক্রমেও সেদিন আসবে না তুমি। আর হ্যাঁ, নিজের জীবনটা সাজিয়ে নেবে নিজের মতো করে। আমাদের সাথে কেন এমন হলো বলো তো? তোমার বাবা কি পারতেন না আমাকে আরেকটু সময় দিতে? বিশ্বাস করো আমি ঠিক। প্লিজ থামো নিলয়। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি বাবাকে, কিন্তু তিনি মানতে নারাজ। এমনকি সেদিন তুমি আমাদের বাসা থেকে চলে যাবার পরও উনি অনেক রাগারাগি করেছেন আমার সাথে, যে কেন আমি তোমার সাথে। থাক, সেসব নিয়ে আর কথা নাই বা বাড়াই। এই শোনো, তুমি কিন্তু কখনো আমার কথা মনে করে কাঁদবে না। জীবনে ঠিকই এগিয়ে যাবে তুমি। আমার থেকেও অনেক ভালো মেয়ে পাবে তুমি জীবনে। আমাকে ভালোবেসে তুমি কষ্ট ছাড়া আর কি বা পেয়েছো? কিচ্ছু পাওনি। কিন্তু একজন ঠিক এসে তোমার জীবনটা গুছিয়ে দেবে। ভালো থেকো। তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না, আর না পারবো কখনো তোমাকে ভুলতে বা তোমার স্থান অন্য কাউকে দিতে। হ্যাঁ, তোমাকে ছাড়া বেঁচে থাকাটা আমার জন্য সবচেয়ে কঠিন কাজ হলেও আমাকে এভাবেই বেঁচে থাকতে হবে। আত্মহত্যা যে মহাপাপ আমি জানি। আমার মতো করে কেউ তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে কি না। তবে চাই যেন তুমি সর্বোচ্চ সুখে থাকো, ভালো থেকো। আচমকাই ও আমাকে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, কেন আমার হাজারবার নিষেধ করা সত্ত্বেও আমাকে ভালোবাসতে গিয়েছিলে? আমি বলেছিলাম না যে আমাকে ভালোবাসলে বিনিময়ে কষ্ট ছাড়া আর কিচ্ছু পাবে না তুমি কোনোদিন? তারপরও কেন ভালোবাসলে আমাকে? কেন আমাকেও ভালোবাসতে বাধ্য করলে তুমি? বলো, কেন? কিছুক্ষণ পর আমাকে ছেড়ে নিজেকে ধাতস্থ করে নিল সে। এরপর নিজের হাতে থাকা বিয়ের কার্ড ছিঁড়ে টুকরো টুকরো করে উড়িয়ে দিয়ে বলল, ভুল করেও বিয়ের দিন আসবে না। ভুল করেও না। একসাথে দুবার মরতে পারবো না আমি। পারবো না। আমি কিছু বলার মতো পরিস্থিতিতেই নেই এখন। কাঁদতে কাঁদতে নিজের ভেতরটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে আমার। তবু অবাধ্য চোখ অশ্রু বিসর্জন দিতে ভুলছে না। আচমকাই ও নিজের দুহাত আমার গালের দুপাশে রেখে অনেকটা কাছে এগিয়ে আসলো আমার। যতটা কাছে এর আগে কখনো আসেনি ও। ওর অষ্টদ্বয় আমার কপালে পরম মমতায় ঠেকালো। আবেশে চোখ বুজে আসলো আমার। মনে হচ্ছে যেন এই জীবনের মতো প্রথম এবং শেষবার ওর ভালোবাসার স্পর্শ পাচ্ছি আমি। হঠাৎ করেই আমাকে ছেড়ে দিল ও। আমার সম্বিত ফিরে আসলো। এবার ও আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে চলে গেল সেখান থেকে। পেছন থেকে একজন ব্যর্থ প্রেমিক আমি যেন দেখছি নিজের প্রিয়তমাকে চিরকালের মতো নিজের থেকে জুড়ে চলে যেতে। সেই সময় আমার প্রাক্তন, আমার জীবনের একমাত্র ভালোবাসার আজ বিয়ে। অনেক স্বপ্ন ছিল ওকে নিজের বধূ বেশে দেখার,
কিন্তু সেটা যে আর এই জীবনে হওয়ার নয়। তবুও হোক না ওর অন্য কারোর সাথে বিয়ে, তবুও এক নজরে শেষবারের মতো ওকে বধূবেশে দেখার স্বাদ তো মিটল। আমি ওর আড়াল থেকে ওকে দেখলেও কিভাবে যেন ওর নজর পড়ে গেলাম। হয়তো ও নিজেও খুঁজছিল আমাকে। দূরে থেকে হলেও ওর চোখ যেন আমি স্পষ্ট পড়তেছিলাম, বলতেছিল, চলে যাও এখান থেকে, আমাকে দ্বিতীয় মৃত্যু দিও না, করুণা করো আমাকে। ওর এতটুকু নীরব আর্জি যথেষ্ট ছিল আমার জন্য। নিজের প্রিয়তমাকে অন্তিমবারের মতো দেখা হয়ে গিয়েছে আমার, ততটুকু যতটুকু স্মৃতির পাথায় রেখে অনায়াসেই এক জীবন একজন প্রেমিক প্রকৃতভাবে কাটিয়ে দিতে পারে। আমি আর কাল বিলম্ব না করে বেড়ে যেতে উদ্যত। এমন সময় তার বাবার সাথে পুনরায় আমার সাক্ষাৎ। কেন এসেছো তুমি আজ এখানে? নিশ্চিত থাকতে পারেন আপনি, না আমি এই বিয়েতে ভেজাল করতে এসেছি, আর না তো সুমি নিজে এই বিয়েতে আর দ্বিমত করবে। শেষবারের মতো ওকে শুধুমাত্র একটাবার জন্য দেখার স্বাদ হয়েছিল, সেটাও মিটে গেছে। আসি। দাঁড়াও, আশা করছি যে একজন ভদ্রলোকের মতো থাকবে। কোনোদিনও ওর সংসারে যাতে তোমার জন্য কোনো অসুবিধা না হয়। আর পারলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করো, তাহলে হয়তো ভালো মেয়ে পেলেও পেয়ে যেতে পারো। আমার জন্য যে আপনার মেয়ের সংসারে কোনো অসুবিধাই হবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। যেই আমি ওর এবং ওর পরিবারের সম্মানের কথা ভেবে জীবনের একমাত্র ভালোবাসাকে বিসর্জন দিতে পেরেছি, সে আমের জন্য আপনার মেয়ের সংসারে কোনো ঝামেলা বাঁধবে না, এটা বলাই বাহুল্য। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন প্লিজ? জীবনে আমি নিশ্চয়ই উন্নতি করব, হ্যাঁ, এতে দেরি হতে পারে, কিন্তু সুমির এই শেষ ইচ্ছেটা আমি ঠিকই পূরণ করব। আচ্ছা, এরই মাঝে আমাদের এক করে দিলে কি খুব খারাপ হতো? না হয় কয়েক বছর সময় রানের মতো করে থাকতে পারতো না, কিন্তু পরে ঠিকই ওকে সর্বসুখে রাখতে পারতাম আমি। এমনটা করলে কি খুবই অসুবিধা হতো যদি আরও কয়েকটা দিন আমার কথা ভেবে অপেক্ষা করতেন? জীবন এতটা সোজা নয়, বুঝলে? তাছাড়া তোমার কথা ভেবে আমি কেন নিজের মেয়ের বিয়ে পেছবো? তোমার অনিশ্চিত ভবিষ্যতের আশা থেকে আমি নিজের মেয়ের জন্য এত ভালো সম্বন্ধ ফিরিয়ে দিতে পারি না। কেউই কৃত্রিম মানুষ হয়ে জন্মায় না। জীবনে উন্নতি করতে হলে একটু তো সময় লাগেই। অন্ততপক্ষে আমি তো জানি যে আমাকে আর একটু সময় দিলে আমি ঠিকই পারতাম, কিন্তু আফসোস সেই সময়টা আপনি আমাকে দিলেন না। এর প্রত্যুত্তরে ভদ্রলোক আর কিছুই বললেন না। বলবেন কি করে? ওর উত্তর থাকলে তো বলবেন। আমি একটা তার ছেলের হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। পিছনে আরেকজনের হাত জীবনের একমাত্র ভালোবাসাকে তুলে দিয়ে আসলাম। মেসে ফিরে এসে ভাবতে লাগলাম সেই দিনের কথা, যেদিন ওকে নিজের ভালোবাসার কথা জানাতে গিয়েছিলাম। অনেকদিন পেছনে ঘোরাঘুরির পর যখন দেখছে যে আমি ওর পিছু ছাড়ছিই না, তখন ওর সর্বপ্রথম কথাটাই ছিল এটা। সুমি বলেছিল তাকে ভালোবেসে কোনো লাভ নেই, সে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে কিছুতে বিয়ে করতে পারবে না। সে ক্ষণিকের ভালোবাসার মোহে পড়ে কোনোভাবেই তার বাবার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করবে না। যেই বাবা ছোটোবেলাতেই তার মায়ের মৃত্যুর পর নাকি শুধুমাত্র সুমির কথা ভেবেই দ্বিতীয় বিয়ের কথাও ভাবেনি। সে বলেছিল এতটাই অকৃতজ্ঞ হওয়া সুমির পক্ষে সম্ভব নয়, তাই তাকে ভুলে গিয়ে অন্য কাউকে ধরতে। কিন্তু প্রেম কি আর মনের কথা শোনে? আমি ওকে এটা বলে বুঝ দিতে লাগলাম যে ওর বাবার সামনে যাওয়ার যোগ্য আমি একদিন না একদিন হবই, এবং তখন পারিবারিকভাবেই আমাদের বিয়ে হবে। তখন ছিল নবযৌবনের আবেগ, হয়তো ওর মধ্যেও ছিল, হয়তো ও নিজেও ভেবেছিল যে আমি আবেগের তাড়নায় যা বলছি সব কিছুই সত্য হবে। প্রেমের সম্পর্কে আবদ্ধ হই আমরা অতি শীঘ্রই, যদিও বা আমরা নিজেদের মধ্যে যথেষ্ট দূরত্বই বজায় রাখতাম। ভালোবাসার নামে নোংরামিতে ও নিজেও বিশ্বাসী ছিল না, না ছিলাম আমি। ওকে পাওয়ার আশায় আমি নিজেও নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনি, নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করি। কিন্তু কে জানতো যে অনার্স শেষ হওয়ার আগেই ওর বাবা উঠে পড়ে লাগবে ওর বিয়ে দিতে। এমত অবস্থায় আমি নিজেই একটু সাহস জুগিয়ে যাই ওনার কাছে, ওনার মেয়েকে চাইতে। বলতে গেলে কিছু সময় চাইতেই যাই ওনার কাছে। তিনি ভদ্রলোক মানুষ, সরাসরি কোনো পাল গাল না করেন। আমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমার বাবা নেই এবং মা গ্রামে থাকেন। গ্রামে যদিও বেশ কিছু সম্পত্তি আছে আমার, তবে সেটা ওনাদের তুলনায় একেবারেই নগণ্য। এসব কিছু তিনি পরিমাপ করে একদম ভদ্র ভাষায় আমাকে নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছিলেন। কোনো প্রকারের গালমন্দ না করেই উনি আমাকে একদম সাবলীল ভাষায় অযোগ্য প্রমাণ করেন এবং ওনার মেয়ের জীবন থেকে চলে যেতে বলেন। সেদিন থেকেই কাঁদতে কাঁদতে নিজের ভেতরটা পাথরের মতো হয়ে গিয়েছিল। এছাড়া সুমি সব কিছু শুরুর আগেই বলে দিয়েছিল যে নিজের বাবার মতের বিরুদ্ধে যাবে না। এখন মনে হচ্ছে যে দোষটা আসলে আমারই। আমি নিজেই অযোগ্য হয়ে জোর করে ওকে ভালোবাসতে বাধ্য করেছি আমাকে। আমার জন্য ও নিজেও কষ্ট পাচ্ছে। কি হতো যদি ওকে ভালো না বাসতাম?
না ওর কষ্ট হতো, না আমাকে, আমার পরিবারকে ওর বাবা কিছু বলতে পারতো। সব কিছু শুধুমাত্র আমার জন্যই হয়েছে, শুধুমাত্র আমার জন্যই। জীবনে সফল হওয়ার নিয়ত আগে থেকেই ছিল, এখন এই ভগ্ন হৃদয়ে জেদ আরও জোরালোভাবে চেপে বসলো। যে যোগ্যতা, চাকরি, টাকার জন্য নিজের একমাত্র ভালোবাসাকে শুধুমাত্র সময়ের স্বল্পতার কারণে হারিয়েছি, সে সবই আমি অর্জন করে দেখাবো। তবে আফসোস থাকবে এটাই যে পৃথিবীর বাকি সব কিছু অর্জন করতে পারলেও হারিয়ে ফেলা নিজের সবচেয়ে অমূল্য সম্পদ আর কোনোদিনও ফেরত পাবো না, কোনো দিনও না। সময়কে থামানোর সাধ্য কোনো মানবের নেই। সময় আপন গতিতেই চিরকালের মতো চলে যায়, খালি পেছনে ফেলে যায় কিছু কষ্টের স্মৃতি, যেটা মানব হৃদয়কে দহন করেই চলে। সুমের বিয়ে হয়েছে, 5 বছর হতে চললো, আর আজই আমার বিসিএস ফাইভার রেজাল্ট বের হলো। শিক্ষা ক্যাডারের জন্য আমি মনোনীত হয়েছি, এটাও হতাম না শুধুমাত্র সুমিকে দেওয়া নিজের কথার জন্যই হয়েছি। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কথা আমি রাখতে পেরেছি, তবে জীবন নিয়ে উচ্চাকাঙ্ক্ষা আমার একেবারেই নেই। আর যদি জানতাম এবং একটু পরিশ্রম করতাম, তাহলে হয়তো ফরেন ক্যাডার বা অ্যাডমিন ক্যাডারের টিকে কোনো না কোনো উপায়ে পায়ের উপর পা তুলে দিয়ে বাকি জীবনটা আরামের গদিতে বসে কাটিয়ে দিতে পারতাম। কিন্তু সেই ইচ্ছেটাই যে আর নেই আমার। যদি সে থাকতো তাহলে হয়তো কিছু একটা করার স্বপ্ন দেখতাম, নিজের জন্য না হলেও তার জন্য সর্বসুখের ব্যবস্থা করতাম আমি। কিন্তু সেই যে নেই, কার জন্য আমি তাহলে করব? যতটুকুই বা অর্জন করতে পেরেছি তাকে দেওয়া কথা রাখার জন্যই করেছি। কখনোই আবেগ দিয়ে দুনিয়া চলে না, এই চূড়ান্ত বাস্তবতা আমি আমার নিজের জীবনে দিয়েই বুঝিয়েছি। তখন আবেগের তাড়নায় যদিও জেদ করে বসেছিলাম যে কিছু একটা করেই দেখাবো, তবুও মন বলে কিছু একটা ব্যাপার আছে তো। সেই বছরই অনার্স শেষ হয় আমার। সুমিকেও দেখিনি ভার্সিটিতে, আর কি জানে আমি দেখিনি নাকি ও সামনে আসেনি, বলতে পারি না। তবে আমি আমার কথা রেখেছি, আর কখনোই ওর খোঁজ করিনি। হয়তো কোনো মতে আমার চোখ ফাঁকি দিয়ে অনার্স পাস করে চলে গিয়েছিল ওর বরের সাথে আপন ঠিকানায়, যেটা মেয়েদের ঠিকানা হয়ে থাকে বিয়ের পর। ওকে আমি ভুলতে পারিনি আজও, আর না কখনো পারবো। কিভাবে যে অনার্স শেষ বর্ষের পরীক্ষা দিয়েছিলাম আমি, সেটা আমি নিজেই জানি না। একটা ঘোরের মধ্যে ছিলাম আমি। একইভাবে কোনো মতে মাস্টার্সও শেষ করি আমি। রেজাল্ট খুব একটা ভালো আমি করতে পারিনি, আর না জীবন নিয়ে খুব একটা আশা থাকে, যার কারণে আমি ঠিক করি যে আমাকে বিসিএস শিক্ষা ক্যাডারেই ঢুকতে হবে। প্রথমবারে আমি বিসিএস পাস করতে পারিনি, প্রিলিমিনারিতেও টিকলেও পরবর্তী ধাপে বাদ পড়ে যাই আমি। দ্বিতীয়বারে আমার বিসিএস পাস হয়েছে। প্রথমবারে কেন পারিনি সেটার উত্তর হবে হয়তো যে আমি পুরোপুরিভাবে ওকে ভুলতে পারিনি, তাই। ও সবসময় আমার কল্পনার রাজ্যে আসতো। যতবারই আমি পড়তে বসতাম ততবারই মনে হতো যে আমি কার জন্য পড়ছি বা কিসের জন্য এত কিছু করছি। এসব ভাবনা আসলে আর মন প্রতিনিয়ত বিরহের দহনে জ্বলতে থাকলে কি আর পড়া হয়? যার ফলাফল ছিল বিসিএস পরীক্ষায় প্রথমবারে অকৃতকার্য হওয়া। এরপর আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম। বিরহের দহনে পড়া কিছুতেই বন্ধ হওয়া সম্ভব নয়, কিন্তু নিজেকে তো সামলাতে হবে। নিজের প্রিয়তমাকে দেওয়া কথাও যে রাখতে হবে। সবশেষে নিজের একমাত্র আপনজন মায়ের কথাও এই সময় এসে মনে পড়ে। নিশ্চয়ই নিজের একমাত্র সন্তানের সাফল্যে তিনিও গর্বিত হবেন। এই মনোভাব নিয়েই শুরু আমার দ্বিতীয় প্রচেষ্টা, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার। এবং আমি উত্তীর্ণ হই, শিক্ষা ক্যাডারে বাংলাদেশের সেবা প্রদানের সুযোগ পাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখন থেকে একজন সরকারি চাকরিজীবী, একজন নব্য প্রতিষ্ঠিত মানুষও বলা চলে আমায়। আমি পেরেছি কাউকে দেওয়া আমার নিজের প্রতিশ্রুতি রাখতে। থাকার জন্য সরকারি একটা কোয়ার্টার পেলাম এবং আমার মাকেও নিয়ে আসলাম আমার কাছে। অনেক আগেই আমাকে তিনি এক বুক আশা নিয়ে পাঠিয়েছিলেন এই যন্ত্রের শহরে। এরপর থেকেই দূরে দূরেই থাকতে হয়েছে আমাকে তার থেকে। শহরে আসার তার জো ছিল না। কালে ভদ্রে হয়তো মাঝে মধ্যেই গ্রামে গেলেই একমাত্র তার সান্নিধ্য পেতাম, এবং সেটা ছিল এতগুলো বছরে খুবই নগণ্য। তাই এবার সময় নিজের জননীকে নিজের কাছে নিয়ে আসার। যদিও তিনি প্রথমে আসতে চাননি গ্রাম ছেড়ে, কিন্তু সন্তানের অদম্য জেদের সামনে কি করে টিকে থাকবেন তিনি। এভাবেই চলতে শুরু করে আমার জীবন। এক মুহূর্তের জন্যও আমি ভুলতে পারিনি সুমিকে। আমার মা বছরের অর্ধেক থাকেন গ্রামে, বাকি অর্ধেক আমার সাথে এই শহরে। গ্রামের প্রতি গ্রামের মানুষের মায়া ফুরবে না, এটা কি অতি স্বাভাবিক নয়? সুমির বিয়ে হয়েছে, আজ 7 বছর হতে চললো। তবুও যদি ওকে বলতে পারতাম আমি, ওর কথা মনে করে এখন চোখ সিক্ত হয় না ঠিকই, বুক ফেটে কান্না আসে না, এটাও ঠিক না। কিন্তু আমার বিশ্বাস যে ওর প্রতি আমার ভালোবাসাটা বিন্দু মাত্রও কমেনি, বরং প্রতিনিয়ত বাড়ছেই। আমাদের ভালোবাসা পূর্ণতা না পেলেও আমি গর্ববোধ করি সুমির মতো একজনকে ভালোবাসতে পেরে। কারণ বয়স হওয়ার সাথে সাথেই আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে যেই মেয়েটা সম্পর্কের শুরুতেই নিজের সীমা সম্পর্ক শুরুর আগেই সব কিছু জানিয়ে দেয়, নিজের হবু প্রেমিককে
জানিয়ে দেয় পরিবারের বিরুদ্ধে যেতে না পারার নিজের অপারগতার কথা সম্পর্কে। শুরু হওয়ার আগেই যেমনটা সুমি করেছিল, এমন মেয়ে কিছুতেই খারাপ হতে পারে না। তাছাড়া যে মাত্র কয়েকদিনের ভালোবাসার জন্য সেই পরিবারের মুখে চুলকানি মেখে আরেকজনের সাথে পালিয়ে যেতে পারে, যে এই পরিবার তাকে জন্ম থেকেই আদরের সহিত লালন করে এসেছে, সে মূলত ভালোবাসতেই জানে না বলে আমি বিশ্বাস করি। বরং খারাপ তো আমি, যার জন্য সুমি বিরহের যন্ত্রণা পেয়েছিল। অথচ আমি পাগলামি করে যদি ওর সাথে সম্পর্কে না জড়াতাম, তাহলে ওকে এতটা কষ্ট পেতে হতো না। আমি সবসময় চেয়ে এসেছি যাতে ও ভালো থাকে, ওর সংসার নিয়ে। তাই তো এত বছরেও ওর কোনো খোঁজ নেয়নি এবং আর নেবও না। আমার মা এবার উঠে পড়ে লেগেছেন আমার বিয়ে দেওয়ার জন্য। আমি যতবারই বোঝাই যে আমি এখন বিয়ে করতে পারবো না, ততবারই তার আর এক কথা যে আমি মরার আগে নিজের বৌমাকে দেখে এবং তোর হাতে তুলে দিয়ে যেতে চাই। আমি কিছুতেই আমার মাকে বোঝাতে পারি না যে অন্য কেউ পারলেও আমার পক্ষে কিছুতেই যে সম্ভব নয় অন্য কাউকে নিজের জীবনে জড়ানো। আমার এই হৃদয় যে একজনের নামেই করা, এবং অন্য কাউকে এখানে বসানোর প্রচেষ্টা মানে হচ্ছে তাকে ঠকানো, যেটা আমি কিছুতেই যে করতে পারবো না। এভাবেই 2 বছর আরও পার করে দেই আমি নানা অজুহাতে। এবার মা আমার অজান্তে একজন পাত্রী ঠিক করে ফেলেন আমার জন্য, আমার মতামত ছাড়াই। কিন্তু এবার আমার কোনো অজুহাতেই শুনতে নারাজ তিনি। পাত্রী মায়ের পরিচিত এবং আমাদের গ্রামেরই, মাধ্যমিক পাস, আমার সাথে বিয়ে হলে আর লেখাপড়া করবে না, সংসার করতে ইচ্ছুক। এরই মাঝে হঠাৎ করে মা অসুস্থ হয়ে যান এবং 1 সপ্তাহের ব্যবধানে পরলোক গমনও করেন। জীবনে দ্বিতীয়বার আমি শোকের ধাক্কা খেলাম। এবার আর নিজের মায়ের মৃত্যু যে একজনের সন্তানের কাছে কি, সেটা বলাই বাহুল্য। আমার বারবার আফসোস হতে লাগলো যে মায়ের শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম না। কিন্তু তখনই আবার মনে হয় আমার তো সাধ্য নেই অন্য কাউকে নিজের হৃদয়ে জায়গা দেওয়ার, তাহলে কেন আমি আরেকজনকে ঠকাবো? আমার আর বিয়েতে বসা হয় না। এবার আমি সম্পূর্ণরূপে একা হয়ে যাই। নিজের বাবা কিংবা মায়ের দিকের কোনো আত্মীয়র সাথেই আমার তেমন কোনো নিবিড় ঘনিষ্ঠতা ছিল না। কালভদ্রেই যোগাযোগ হতো তাদের সাথে, আমিও তাদের কাছে মাথা ঘামার মতো কেউ ছিলাম না। এরই মাঝে নিজের একাকিত্বেই অনেকগুলো বছর পেরিয়ে যায়। এর মাঝে আমাকে মাত্র 2বার স্থান পরিবর্তন করে হয়েছিল প্রমোশনের দরুন। আমি জানি না আমি কতটুকু ভালো পড়াতে পারি। মাঝে মধ্যে মনে হয় যে নিজেই তো কিছু জানি না, তাহলে ছাত্রছাত্রীদের কি পড়াই। কিন্তু তবুও অনেকের কাছেই আমি প্রিয় শিক্ষকের খ্যাতি পেয়েছি সকল কর্মক্ষেত্রে। না চাইতেও প্রাইভেট পড়াতে হতো আমাকে অনেককেই। এভাবেই কিছুটা অর্থনৈতিক সচ্ছলতায় আসি আমি। তাছাড়া ছাত্রছাত্রীদের পড়াতেও আমার খুবই ভালো লাগে, সময়টাও বেশ ভালোই কাটে আমার এভাবে। কর্মজীবনের প্রয়োজনে পুরুষের পাশাপাশি বিভিন্ন মহিলাদের সাথেও সখ্যতা গড়তে হয় আমার। এদের মধ্যে কেউ কেউ ছিলেন অবিবাহিত, কেউ বিবাহিত, কেউ ডিভোর্সি, কেউ বা বিধবা। কয়েকজন আমার ব্যাপারে আগ্রহী হয়ে আমার জীবন কাহিনী শুনে আপ্লুত হয়েছে। 2-1 জন তো বিয়ের প্রপোজালও দিয়েছিল। কিন্তু এই হৃদয় যে সুমি ব্যতীত অন্য কারো নয়, হবারও নয়। সুমির বিয়ে হয়েছে পুরো বছর পেরোলো, অথচ আমি নিজেও অবিবাহিত রয়েই গেলাম। ধীরে ধীরে বার্ধক্যের দিকে অগ্রসর হচ্ছে আমি। অবসর সময়ে পার্কে বসে যে কোনো কিশোরকে খেলতে দেখলেই ভাবি, সুমির বাবা যদি আমাকে তার মেয়ের জন্য অপছন্দ না করতেন, তাহলে হয়তো আজ আমারও এমন বয়সী ছেলে বা মেয়ে থাকতো। মাঝে মধ্যে ভাবি, মৃত্যুর আগে একবারের জন্য হলেও ওকে দেখতে পাবো তো। আজ 2 শতকেরও বেশি সময় পর নিজের প্রাক্তন প্রেমিকার সামনে একটা কফি শপে বসে আছি আমি, সেটাও আবার তারই তলবে। 2 দশক ধরে নিজের ভেতরে জমে থাকা সকল প্রকারের অনুভূতিগুলোর মিশ্রণ দলা পাকিয়ে বেরিয়ে আসতে চেয়েও পারছি না। পৃথিবীর সকল কথা আমি বলতে চেয়েও পারছি না একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করতে। আমার শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দনের হার স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি হয়ে গিয়েছে। আর এদিকে সুমি নির্লিপ্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে, যেন সেখানে নেই তেমন কোনো কৌতূহল, যেন সে আগে থেকেই জানতো এমন একটা দিন আসবেই। আর এই দিনটার জন্য সে অনেক আগে থেকেই প্রস্তুত। ওর মনে কি আমার জন্য আর কোনো অনুভূতি অবশিষ্ট নেই? অবশ্য না হওয়ারই কথা। ও একজন বিবাহিত নারী এখন, এবং 20 বছর ধরে সংসার করা একজন নারীর আমার মতো একজন পরপুরুষের জন্য সামান্যতম ভালোবাসার অনুভূতি তৈরি হওয়াটাই পাপ। সে আমিই হই না ওর প্রাক্তন, ওর জীবনের প্রথম ভালোবাসা। আমি যে এখন ওর জন্য একজন নিষিদ্ধ পুরুষ। তোমার আরো কিছু বলার থাকলে অল্প সময়ের মধ্যেই বলে শেষ করে ফেলো নিলয়, নয়তো আমার জিনিস আমাকে ফেরত দাও। আমাদের এভাবে এতক্ষণ কথা বলাটা, আমার কথা না হয় বাহাদি দিলাম, এটা তোমার জন্য মোটেও শুভ নয়। আমি নিজের হাতে থাকা জিনিসটা আরেকবার খুলে দেখলাম। আমার চোখের চাহনি এবার আরও দৃঢ় হলো। কয়েকদিন আগের ঘটনা। সেদিন নিজের শহর থেকে বেশ দূরের একটা শহরে গিয়েছিলাম পরীক্ষার ডিউটি করতে। সকালে ট্রেনে করে গিয়ে ডিউটি শেষ করি। পরীক্ষার ডিউটি শেষ হয়েছিল বিকেলের ঠিক আগ দিকে, এবং এরপর বিকেলের ট্রেন ধরি ফেরার উদ্দেশ্যে। ফিরতে নির্ঘাত রাত হয়ে যাবে, তাই ভাবলাম কিছুক্ষণ না হয় একটু চোখটা বন্ধ করে রাখি।
কারণ সকালে খুব ভোরে ঘুম থেকে জেগে কিছু কাজ করে এরপর যাত্রা শুরু করতে হয়েছিল, তাই আমি ক্লান্ত হয়েছিলাম খুব। এছাড়া আমার সাথে এমন কোনো আহামরি জিনিস ছিল না বা অনেক টাকা পয়সাও ছিল না যে আমার খুবই চিন্তা হতে হবে। চোখ বন্ধ করার পরপরই দু চোখ জোরে ঘুম নেমে আসে, যেটা ভাঙে সন্ধ্যার দিকে। ট্রেনে আমাদের বগিতে কোনো এক কারণবশত আলো জ্বালানো হয়নি তখনও, তাই চারপাশে অন্ধকার দেখাচ্ছিল। বাইরে তাকাই আমি, অনতি দূরেই একটা স্টেশন, এরই 2 স্টেশন পর আমার গন্তব্য। এই স্টেশনে তেমন একটা লোক নামে না সাধারণত, তাই হাতে গোনা কয়েকজন লোক বগির দরজার দিকে অবস্থান নিচ্ছে নামার জন্য। এমন সময় আমার অনুভব হলো যে আমার ওয়াশরুমে যাওয়াটা প্রয়োজন। সিট থেকে উঠে যাওয়ার পথে ট্রেনের আকস্মিক ঝাঁকিতে হঠাৎ করে আমার সাথে ট্রেনের দরজার কাছে দাঁড়ানো একজন বোরকা পরিহিত মহিলার ধাক্কা লাগে এবং তার ব্যাগ নিচে পড়ে যায়। খুব সম্ভবত তিনি ব্যাগের চেন খুলে কিছু একটা রাখছিলেন, তাই ব্যাগ পড়ার সাথে সাথেই তার ব্যাগে থাকা জিনিসগুলো মাটিতে পড়ে যায়। ভদ্রমহিলা কিছু বলার আগেই আমি সরি বলে মাটিতে পড়ে থাকা সব কিছু তার ব্যাগে ভরে দিয়ে ব্যাগটা তার হাতে দিলাম। অন্ধকারে তার মুখ বয়স স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তিনি প্রত্যুত্তরে কিছু বললেনও না, শুধু আমার দিকে তাকিয়েছিলেন উনি। আমি আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে যাই। এরই মধ্যে স্টেশন এসেছিল এবং ট্রেন থেকে আবারও চলা শুরু করে দিয়েছিল। আমি ওয়াশরুম থেকে বের হওয়ার পর দেখি আলো জ্বালানো হয়েছে বগিতে। এই ভদ্রমহিলার সাথে ধাক্কা খাওয়ার জায়গায় গিয়ে দেখি সেই ছোট্ট একটা বস্তু পড়ে আছে। আমি সেটা তুলে দেখি যে সেটা একটা চেইন ছাড়া লকেট। বুঝতে পারলাম যে আমি সব কিছু ফেরত দিলেও অন্ধকারের জন্য এটা দেখতে না পারায় এটা আর ফেরত দিতে পারিনি। খারাপ লাগলো এটার জন্য, আর আমি সেটা তুলে নিজের কাছে রাখলাম। যদিও আর কোনোদিনও ওনার সাথে দেখা হয় তাহলে হয়তো ও ফেরত দিতে পারবো। যথাসময়ে বাসায় ফিরে আসি আমি। এটার ভেতর দেখছি ছবি রাখা যায়, তাহলে কি এর ভেতরে কারো বা কোনো কিছু ছবি আছে? যদিও ঠিক নয়, তবু কৌতূহলবশত লকেটটা খুলে একবার দেখি আমি। সেটাতে দুটো ছবি দেখে মনে হলো যে না, আমি আবার কয়েকটা স্পন্দন এড়িয়ে গেলাম। এর ঠিক 2 দিন পরেই আমার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। তখন আমি কলেজের ক্লাস শেষ করে বাসায় আসার প্রস্তুতি নিচ্ছি। কল ধরার পরপরই একটা চিরচেনা কণ্ঠস্বর শুনতে পাই, শুধু তার সাথে যুক্ত হয়েছে বয়স বাড়ার দরুন সামান্য একটু গম্ভীর্য। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ঠিক তেমনটাই, যেমনটা আমার থাকার কথা, হয়তো তার চেয়ে একটু ভালো। কিন্তু কিভাবে? তাছাড়া তুমি এই ছবি এত বছর কিভাবে আর কেনই বা রেখেছো নিজের কাছে? আর একদিন দেখা করি আমরা, সেদিনই না হয় সব দেখা হয়ে যাবে। আর অবশ্যই তুমি আমার লকেটটা সেদিন ফেরত দেবে। এত বছর পরও নিজের ভেতরে অস্থিরতা কমেনি তোমার, তাই না? এত বছরে তো তুমিও নিজের সিম বদলাওনি, না হলে তো তোমার সাথে যোগাযোগ করাটাই অসম্ভব ছিল আমার পক্ষে। সিম বদলায়নি, শুধুমাত্র এই আশায় যেন মৃত্যুর পূর্বে হলেও তোমার পক্ষ থেকে যোগাযোগের প্রচেষ্টা হলে আমি যেন সেটা গ্রহণ করতে পারি। থাক, কবে আর কোথায় দেখা করতে পারি আমরা বলো? কিন্তু তোমার স্বামী? আমি বলছি দেখা করবে মানে দেখা করবেই। আচ্ছা। তার 2 দিন পর আজ ওর সামনে বসে আছি, খোলা লোকেরটা ওর দিকে ঘুরিয়ে বললাম, সুমি, আমাকে এখনো ভুলতে পারোনি তুমি, তাই না? এজন্যই তো নিজের স্বামী থাকার পরও আমার ছবি সাথে, তার পাশে নিজের ছবিটাও লকেটে ঢুকিয়ে নিজের কাছে রাখো সবসময়। কিন্তু এটা কি উচিত? আমি নিজেই তো চেয়েছিলাম যেন তুমি আমার সম্পূর্ণরূপে ভুলে গিয়ে নিজের সংসারে মন দাও। তাহলে কেন আমার ছবি নিজের কাছে রাখো তুমি? হাহ, স্বামী? হাসালে আমাকে। একজন ডিভোর্সি মহিলার আবার স্বামী থাকে নাকি? মানে তোমার ডিভোর্স হয়ে গিয়েছে? কবে, কিভাবে আর কেন? এবার আমার হাত থেকে ও লকেটটা টেনে নিয়ে বলতে লাগলো, সেসব তোমার জেনে কাজ নেই। অনেক তো আমাকে উপদেশ দিলে, এবার আমি বলছি, নিজের সংসারে এবার তুমি মনোযোগ দাও। সেদিন ট্রেনের অন্ধকারে তোমাকে দেখে আমার চক্ষু পিপাসা মেটেনি, তাই মনে প্রাণে আমি চাচ্ছিলাম যেন দ্বিতীয়বার কোনো এক যৌক্তিক ছুতোয় তোমার সাথে পুনরায় দেখা করতে পারি আমি। সৃষ্টিকর্তা আমার আর্জি শুনেছেন, আজ আমি মনের আশ মিটিয়ে তোমাকে চোখের দেখা দেখে নিয়েছি, যা আমার বাকি জীবনের পাথেয় হয়ে থাকবে। তাছাড়া আমি তোমার বউয়ের সংসার ভঙ্গের কারণ হতে পারবো না, আর কখনো তোমার সাথে যোগাযোগ করব না আমি। ভালো থেকো। এটা বলে ও উঠতে গেলেই আমি ওর হাত টেনে ধরি। ও বিস্মিত নয়নে আমার দিকে তাকায়। আমি উঠে দাঁড়িয়ে ওর কাছে যাই। 2 দশক পর আবার নিজের প্রাক্তনকে এভাবে দেখতে পেয়ে আমার ভেতরকার যে অনুভূতি তা কখনোই লিখে ব্যক্ত করা সম্ভব নয়। সেই একই মুখ, একই মানুষ, শুধুমাত্র চেহারায় বয়সের ছাপ, যেন একটা স্থায়ী খোলস বেঁধে বসে আছে, আর কিছু নয়। তখনও আমি তার হাত নিজের হাতে আবদ্ধ করে রেখেছি। হঠাৎ করেই আমি প্রচণ্ড কম্পন টের পেলাম নিজের হাতে। তাকে দেখি যে ওর হাত কাঁপছে আর ও চোখ মুখে খিসে বন্ধ করে রেখেছে। আচমকা ও ভরা কফি শপ থেকে দৌড়ে বেরিয়ে গেল। বেরোনোর আগে একটা কথাই চিৎকার করে বলছিল, অসম্ভব। মানুষজন আমার দিকে তাকিয়ে আছে আর আমি সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছি।
সুমিকে হারানোর 20 বছর পর দ্বিতীয়বারের মতো কি ওকে আমি হারিয়ে ফেললাম? কফি শপ থেকে বেরিয়ে গিয়েছে সুমি। 20 বছর পর আবারও আজ ওকে পেলাম আমি। তার সাথে ওনাকে ডিভোর্সি, মানে ওকে পাওয়ার আর আমাদের মাঝে কোনো বাধা নেই। এবার আমি আর কিছুতে ওকে হারাতে দেবো না, পারবো না, কিছুতেই না। আমি এক ছুটে বেরিয়ে দেখি যে ও রিক্সা নিয়ে চলে যাচ্ছে। ওর ঠিকানা আমি জানি না, আর যদি ও হারিয়ে যায় তবে হয়তো চিরতরেই হারিয়ে যাবে, যেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। আমি নিজেও ভাগ্য আমার অত্যন্ত সহায় থাকায় একটা রিক্সা পেয়ে যাই এবং ওর পেছনে ছুটতে লাগলাম। রিক্সাওয়ালাকে তাড়া দিয়ে এরই মধ্যে যদিও বারবার ওকে ফোন দিয়েই যাচ্ছিলাম, তবে ও রিসিভ করছিল না। স্বাভাবিকভাবেই কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পেলেও যে নিজেকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে ফেলে তাকে কিছুতেই খুঁজে পাওয়া যায় না। আমার সামর্থ্য নেই আজ ওকে লুকোতে দেওয়ার, ওকে হারানোর। বাস স্ট্যান্ডে এসে ও নামলো। আমিও সাথে সাথে নেমে রিক্সার ভাড়া চুকিয়ে দিয়ে ওর কাছে এক প্রকার দৌড়ে গেলাম। ওর হাত ধরি, সাথে সাথে ও বিস্মিত হয়ে আমার দিকে তাকায়, যেন ও বিশ্বাস করতে পারছে না যে এভাবে ওর পিছু নিয়ে আমি এত দূর আসবো। সাথে সাথেই ও হাত ছাড়ানোর জন্য ঝাঁকি দিতে শুরু করে বলে, এ কি? হাত ছাড়ো, না হলে কিন্তু আমি চিৎকার করব, লোক ডাকবো। আমাকে যেতে দাও এবং তুমি নিজেও চলে যাও। আমি শুধু শুধু লোক জড়ো করতে চাই না। না, আজ কিছুতেই ছাড়বো না তোমাকে আমি। যদি সত্যিই লোক জড়ো করতে চাও তবে করতে পারো। নিজের ভালোবাসার মানুষের ইচ্ছায় প্রহার খাওয়ার মতো সৌভাগ্যই বা কয়জন ব্যর্থ প্রেমিকের হয়। ওকে ছেড়ে দেওয়ার ব্যাপারে আমার নির্লিপ্ততা দেখে ও কিছুটা দমে গেল। কোনো কালেই ও হয়তো পারতো না আমাকে গণপিটুনি খাওয়াতে। আচমকা ও আমার হাত থেকে নিজের হাত টান মেরে আলাদা করে নিয়ে এক ছোট লাগালো। আর কোনো উপায় না পেয়ে আমি এবার শেষমেশ বেশ জোরেই বলে ফেললাম, আমি বিয়ে করিনি। আমার কথা শোনার সাথে সাথেই দাঁড়িয়ে পড়ল সুমি। চোখ মুখে একরাশ বিস্ময় খেলা করছে তার। নিশ্চয়ই সে ভাবছে যে সে ভুল শুনছে, আমার কথা সম্পূর্ণই মিথ্যে ভাবছে। কিন্তু এটাই যে চরম সত্যি। আশেপাশের লোকজন তাকিয়েছে আমাদের দুজনের দিকে। আশেপাশের মানুষের না খাই আমি না পড়ি, তাদের রিয়াকশনের প্রতি আমার সামান্যতম লক্ষ্য নেই। সুমি আমার কাছে এগিয়ে এসে আমার 2 হাত ধরে ঝাঁকি দিয়ে বলল, মিথ্যা বলছো তুমি, তাই না? আমাকে আটকানোর জন্য মিথ্যা বলছো তুমি, তাই তো? আমি একদমই মিথ্যা বলছি না। প্রমাণ চাই তো তোমার যে আমার কোনো বউ নেই, কোনো কালাই ছিল না এটা? এসো আমার সাথে। এবার ওর হাত ধরেই পাশের একটা রিক্সায় উঠে বসলাম দুজনে। আশ্চর্যজনকভাবে এবারও বাধা দিল না আমাকে মোটেও। আমার বাসা অদূরেই ছিল, আধা ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছাই আমরা। প্রতিমধ্যে একটা কথাও বলেনি ও। আমি রিক্সা থামানোর সাথে সাথেই ও হন্তদন্ত হয়ে নেমে গেল। আমি ভাড়া দিয়ে ওর কাছে যাওয়া মাত্র, আমি কিছুতেই জীবনের একমাত্র ভালোবাসার মানুষের সংসার নিজ হাতে ভাঙতে পারবো না। যদি সত্যিই তোমার বউ থেকে থাকে তবে আজকেই আমাদের শেষ দেখা। আর যদি না থাকে, যেটাই আসল সত্য, তবে এসো আমার সাথে। ওকে নিয়ে নিজের ফ্ল্যাটে প্রবেশ করি। 3 রুমের ঘর, অথচ আমি ছাড়া আর কেউ নেই। কাউকে ও খুঁজে না পেয়ে শেষে এসে আমাকে বলল, এমনও তো হতে পারে যে তোমার বউ আজ বাসায় নেই, অন্য কোথাও গিয়েছে। কি হতে পারে না? হতেই পারে সে তোমার শ্বশুর বাড়ি গিয়েছে। আমাকে বোকা বানাতে পারবে না। আমি মুচকে এসে বললাম, এক কাজ করো, আমার সার্টিফিকেট সব দেখো, সাথে আশেপাশে বাসায় চিনে এমন যত মানুষ আছে তাদের জিজ্ঞেস করে দেখো আমার বউয়ের কোনো সন্ধান পাও কিনা। এই বয়সে এসেও ওর চাঞ্চলতা কিংবা পাগলামি দেখছি যে কিছুই কমেনি। আমার বাসায় থাকা সকল কাগজপত্র ঘেটে দেখলো, কোথাও ম্যারিড লেখা নেই, সব জায়গায় আনম্যারিড লেখা। এরপরও ওর বিশ্বাস না হওয়ায় ও আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করে আমার ব্যাপারে এবং শেষমেশ গিয়ে বিশ্বাস করতে বাধ্য হয় যে আজও আমি অবিবাহিত। ওর চোখে মুখে এবার বিস্ময়ের যেন অভাব দেখা পাচ্ছি আমি। আমার দিকে এগিয়ে এসে আমার কলার ধরে বলল, কেন বিয়ে করোনি তুমি? কেন ধ্বংস করছো নিজেকে? আমি বলেছিলাম না তোমাকে বিয়ে করে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে? তাহলে কেন বিয়ে করলে না তুমি? এটা এটা কিভাবে পারলে তুমি করতে? তোমাকে ছাড়া আর কাউকে যে নিজের করে ভাবতে পারবো না আমি, এজন্য। তাছাড়া কে বলেছে যে আমি সুখে নেই? এত এত ছাত্রছাত্রীদের ভালোবাসা, তাদের দোয়া, সব কিছু তো আমার কাছে তুমি বাদে। তুমি আমার একমাত্র কমতি, আর কিছুর কমতি নেই আমার। এবার আমার কলার ছেড়ে দিয়ে নিজের ধাতস্থ করে সুমি বলল, এবার আমি তোমার জীবনটা গুছিয়ে দেব। দেখো, আমি নিজে দাঁড়িয়ে একজন সুন্দর মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সুমি? এক কাজ করো, বসে এক গ্লাস ঠান্ডা পানি পান করো। অতিরিক্ত গরমে হয়তো মাথায় কাজই করা বন্ধ করে দিয়েছে তোমার। আমার জন্য তুমি নিজের জীবনটা নষ্ট করেছো। আমি কিছুতেই এটা মানতে পারছি না। কেন যে আমাদের দেখা হওয়ার আগেই আমার মরণ হলো না? ও আরও কিছু বলার আগেই আমি ওর মুখ চেপে ধরি নিজের হাতে। শান্ত স্বরে বলি, ফার্দার
কখনোই মরার কথা মুখে উচ্চারণ করবে না। সুমি আমার হাতটা ওর মুখের থেকে সরে নিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কেন বলবো না বলো তো? আমি না থাকলে এভাবে পাগলামি করে নিজেকে এভাবে ধ্বংস করতে তুমি? ব্যর্থ প্রেমিক তুমি নও, ব্যর্থ প্রেমিকা আমি। নিজেকে শ্রেষ্ঠ প্রেমিক প্রমাণ করতে গিয়ে আমাকে একটা নিকৃষ্ট প্রাক্তন প্রেমিকা বানিয়ে ছেড়েছো তুমি। এত মহান কে সাজতে বলেছিল তোমাকে, বলো? ও হেসকে তুলে কাঁদছে। আমার অবিবাহিত থাকার পেছনে নিজেকে দায়ী ভাবছে ও, কিন্তু ওকে একেবারেই আমি কাঁদতে দেখতে পারতাম না, আজও পারি না। ওর কান্না থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জন্য বললাম, তোমার ব্যাপার হলো ডিভোর্স কবে আর কেন হয়েছিল বলো? তোমার কোনো বেবি আছে? আমি সব শুনবো আজ, বলো। এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো ও, এরপর বলতে শুরু করলো, কাউকে কখনো ঠকিয়ে ভালো থাকা যায় না, এটা আমি খুব ছোট্ট থেকেই জানি। তাই তো তোমার সাথে সম্পর্ক শুরু হবার আগেই আমি আমার সকল অপারগতার কথা অকাতরে স্বীকার করে নিয়েছিলাম। আমার বিশ্বাস আমি তোমাকে ঠকাইনি। একদম না, আমার সুমি কখনো কাউকে ঠকাতে পারে না। আমার তোমার প্রতি তো কোনো অভিযোগ ছিল না কোনো কালেই, অভিযোগ করার কোনো সুযোগই তুমি কখনো রাখোইনি। একটু থেমে এবার ও বলা শুরু করলো, শোনো তাহলে, বাবার মুখের উপর কথা বলার জো আমার যে কোনো খালেই ছিল না, এটা তোমার চেয়ে ভালো আর কেই বা জানবে বলো? বুকে পাথর চেপে সেদিন নিজের সত্য বিয়ে করা তথাকথিত স্বামীর ঘরে পা বাড়াই আমি। আমি জানি না তোমাকে কিভাবে ভোলা সম্ভব আমার পক্ষে, তবে বিশ্বাস করো, আমি সর্বোচ্চ ব্যর্থ চেষ্টা করেছিলাম তোমাকে ভুলবার। বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছিলাম, নিজের সাথে নিজেই যুদ্ধ করে। সেই রাতেই আমার কাছে সে স্বামীর অধিকার দাবি করে বসে। আমার কিচ্ছু করার ছিল না, না ছিল কোনো ছুতো তাকে তার বৈধ অধিকার থেকে বঞ্চিত করার। সেই রাত যে আমার কিভাবে কেটেছে তা আমি ছাড়া হয়তো কেউ কোনো দিনও উপলব্ধি করতে পারবে না। নিজের মনে অন্য কাউকে রেখে আরেকজনের কাছে নিজের শরীরকে সঁপে দেওয়ার মতো নিকৃষ্ট অনুভূতি একজন মেয়ের কাছে আর দ্বিতীয়টি হতে পারে না। এবার ও থামলো, ওর চোখ অশ্রুসিক্ত। কিছুক্ষণ নীরব থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম, তারপর? তারপর তারপর আর কি, নিজের মনকে প্রতিনিয়ত পাথরে পরিণত করার চেষ্টা করে আমি সংসারে মন দিলাম। নিজের দিক থেকে কোনো ত্রুটি রাখলাম না, সাথে নিজের পড়াশোনাও ওদের বাসার কাছে একটা ভার্সিটি থেকে চালিয়ে যাচ্ছিলাম। এই পর্যন্ত ওরা ওদের কথা রেখেছিল, আমাকে পড়তে বাধা দেয়নি। এভাবেই কয়েক বছর গড়ায়, আমার মাস্টার্স শেষ হয়। এরই মাঝে আমি চেষ্টা করি তার সাথে স্বাভাবিক হওয়ার। শারীরিকভাবে আমার প্রতি আকর্ষিত হলেও মনের দিক থেকে অন্তরঙ্গ হওয়ার ব্যাপারে তার দিক থেকে অনীহা টের পেতাম আমি। তার সাথে প্রায়ই অনেক বিষয় নিয়ে মনোমালিন্য হতো আমার। সে সবসময় আমার মতামতকে অগ্রাহ্য করে আমাকে ডমিনেট করার চেষ্টা করত। আমার মুখ বুজে সয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর এর মাঝে কেটে যায় বিয়ের 5-5টা বছর। ততদিনে একটা স্কুলে মাস্টারি করি আমি। এমন সময়ে আমাদের কোনো বাচ্চা না হওয়ায় সবার ঘুম যেন হারাম হওয়ার জোগাড়। ওর পরিবার থেকে ভীষণ চাপ দিতে থাকে আমাকে বাচ্চার জন্য, যেটার ইম্প্যাক্ট এসে পড়তো আমার উপর। এবং এখন থেকেই আমি ওর আসল চেহারা দেখতে শুরু করি। তার কথা ছিল যে আমি ইচ্ছে করেই জন্ম নিরোধক ব্যবহার করে বাচ্চা কনসিভ করছি না। আমি নাকি চাকরি করার নামে বাইরে ফষ্টি নষ্টি করে বেড়াই, তাই আমাকে চাকরি ছেড়ে দিতে হবে। আমাকে নাকি ঘরে বসে ওর সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিতে হবে। আমি জানতাম যে আমার তৎকালীন শাশুড়ি আমার শিক্ষিত হওয়া এবং চাকরি করা একদম শুরু থেকেই অপছন্দ করতেন। শুধুমাত্র বাবার একান্ত অনুরোধে রাজি হয়েছিলেন তারা আমাকে পড়তে দেওয়ার বিষয়ে। কিন্তু এবার এই ছুতোয় আমাকে সত্যি সত্যি চাকরি ছাড়া করতে উঠে পড়ে লাগলো তার মা ছেলে মিলে। তৎকালীন শ্বশুরও ছিলেন তাদেরই পক্ষে। অগত্যা নিজের প্রতি সকল আশা ছেড়ে আমি চাকরি ছেড়ে তার ইচ্ছে পূরণে নেমে পড়লাম। এভাবে কাটে আরো 3-3টে বছর, কিন্তু কোনো ফল হলো না। এদিকে তাদের অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছিল। আমি ডাক্তার দেখানোর কথা বললেও আমার তৎকালীন স্বামী নিজের মানবিকের ব্যাকগ্রাউন্ডের জন্য নাকি বিজ্ঞানের প্রতি বিতৃষ্ণার জন্য জানি না একবারের জন্য নিজের ডাক্তারের কাছে যায়নি।
আমাকেও নিয়ে যায়নি। আমিও নিজ গরজ থেকেই যাইনি। নিজের প্রতি এক প্রকারের বিতৃষ্ণা জন্মাচ্ছিল আমার। বিয়ের পর থেকেই বাবার সাথে যোগাযোগ একেবারে কমিয়ে দিয়েছিলাম আমি। জানি না ঠিক রাগে না ক্ষোভে তিনি এসবের বিন্দু মাত্র আঁচ পাননি। কখনো তার সামনে নিজেকে দুঃখিনী মেয়ে হিসেবে উপস্থাপন আমি করিনি। এমত অবস্থায় আমার তৎকালীন শাশুড়ি মায়ের কাছে আমি ইতিমধ্যে একজন অপয়া বন্ধা মেয়ে হিসেবে গণ্য হয়ে যাই। উঠতে বসতে খোঁটা দিতেই থাকতেন তারা। তবুও সংসার টিকিয়ে রাখার একাগ্র চিত্তে মুখ বুজে সব সহ্য করতাম আমি। তবে একদিন হঠাৎ করেই একটা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বাঁধিয়ে আমার তৎকালীন স্বামী আমার গায়ে হাত তোলেন, যেটা আমার সহ্যের সীমার বাইরে চলে যায়। আমি আর সইতে না পেরে বাবার বাসায় এসে পড়ি। বাবা অনেক জানতে চাইলেও তাকে আসল সত্যিটা তখনও বলিনি। ঠিক এর 7 দিনের মাথায় আমার কাছে ডিভোর্স পেপারস আসে। তবে আমি এতে বিন্দু মাত্র চমকাই না। যেন আমার অবচেতন মন সে আদিকাল থেকেই জানতো যে এমনটা হওয়ার সময়ের দাবিই ছিল মাত্র। তবে এত দ্রুত ডিভোর্সের ব্যবস্থা কিভাবে করেছিলেন তিনি? আর বুঝতে বাকি থাকে না যে আমাকে ডিভোর্স দেবার নিয়ত অনেক আগে থেকেই তার ছিল। বাকি কয়েকটা ঘটনা ছিল ছুতো মাত্র। আমিও আর বিলম্ব না করে সাথে সাথেই সই করে দিই সেটাতে, এবং হয়ে যাই একজন ডিভোর্সি। বাবা যদিও আপত্তি করে পাল্টা কেস করতে চেয়েছিলেন, কিন্তু তাকে আমি বোঝাই যে জোর করে সংসার করা যায় না। আমি তাদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত পদক্ষেপও নেব না। আমার জোরাজোরিতে তিনিও নিজের খেই হারিয়ে ফেলেন। তবে আমাকে কেন যেন অস্বস্তির চেয়ে ভালো লাগার অনুভূতি জেঁকে ধরেছিল বেশি। যেন আমি তাদের মা ছেলের কারাগার থেকে অমৃত মুক্তি লাভ করেছি। আমার কোনো আফসোসই ছিল না যে আমি তখন একজন ডিভোর্সি। এর কিছুদিন পরই শুনতে পাই যে গ্রামের এক মাধ্যমিক পাশ কচি মেয়ে বিয়ে দিয়েছেন তাকে তার মা, অর্থাৎ আমার প্রাক্তন শাশুড়ি। তাদের পাশা খেলা সম্পন্ন হয়েছে ভেবে তখন হাসা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। এই খবর শুনে বাবা হতভম্ব হয়ে যান। তখন বাবাকে সব কিছু খুলে বলি। এই 8 বছরের কোনো ঘটনাই আর গোপন রাখি না তার কাছে। এসব শুনে বাবার মুখটা একদম দেখার মতো হয়েছিল জানো। তখন থেকেই বাবার বাসায় পুনরায় থাকতে শুরু করি আমি। এরপর থেকে প্রতিটা মুহূর্তই তাকে আমি অনুতাপের অনলে দগ্ধ হতে দেখতাম। হঠাৎ তো একদিন তোমার কথা জিজ্ঞেসই করে ফেলেছিলেন। এতগুলো কথা একসাথে বলে ও থামলো, একটু জিরিয়ে পানি পান করলো। আমি বললাম, তারপর? তখন তুমি ওনাকে কি বলেছিলে? বলি যে তোমার সাথে আমার যোগাযোগ চিরতরে শেষ, তাও আবার 8 বছর আগেই। এখন তুমি বেঁচে আছো কি মরে গিয়েছো সেটাও আমার জানা নেই। এরপর? এরপর এরপর আর কি, আমি একটা এনজিওতে ঢুকি। আমার বাবার অঢেল সম্পত্তি থাকলেও বেকার বসে থাকার জন্য আমি লেখাপড়া করিনি। একই সাথে ওই বাড়িতে কাটানো দুঃস্বপ্নের দিনগুলোর কথা ভুলতে চেষ্টা করি। এর মাঝে বাবা আমাকে পুনরায় বিয়ে করার জন্য উদ্যত হলে আমি একটা কথাই বলি যে দ্বিতীয়বার আমার পক্ষে জীবিত থাকা সম্ভব নয় এমন ধাক্কা খেয়ে। এ কথা শুনে বাবা আর কিচ্ছু বলতে পারেননি। প্রায় সময় তিনি বিষণ্ণ থাকতেন এবং একদিন হার্ট ফেল করে চলে যান তিনি। একটা দীর্ঘ বিরতি নিয়ে সুমি বলতে শুরু করে, কেন আমার জীবনটা সুখের হলো না বলতে পারো নিলয়? কেন আমি তোমাকে পেলাম না? কেন আমাদের ভাগ্যে বিচ্ছেদ হলো? সব হয়েছে আমার বাবার জন্য, তাই না? তাকে কখনো ঘৃণা করতে না পারলেও এজন্য কোনোদিনই ক্ষমা করতেও পারবো না আমি। বলেই ও ফুপিয়ে কাঁদতে লাগলো। আমার ভালোবাসার মানুষটাকে জীবনের এত দুর্গতি পেরোতে হয়েছে শুনে বুকটা কেঁপে উঠলো আমার। এতটা কষ্ট কিভাবে একজন সহ্য করতে পারে? আমি ওর দিকে এগিয়ে গিয়ে আলতো করে ওর হাত ছুঁতেই ও এক ঝাঁকিতে আমাকে সরিয়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। আর না, আজই সব শেষ। কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজকের পর থেকে আমার অশুভ ছায়া যাতে তোমার ত্রিসীমানাতেও না যায় সেটাই আমি নিশ্চিত করব। তাই? ওর দিকে আরেকটু এগিয়ে গিয়ে বললাম আমি। হ্যাঁ। পিছিয়ে যেতে যেতে বলল সুমি। ও ফ্ল্যাটের মেন গেটের উল্টো দিকে অবস্থান করছিল।
তাই আমাকে টপকে বাসা থেকে বের হয়ে যাওয়া ওর জন্য অসম্ভব ছিল বটে। একসময় দেয়ালের সাথে পিঠ ঠেকে যায় ওর। ও ভয়ার্ত গলায় বলে, কি 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 করতে চাচ্ছ তুমি নিলয়? এই একই প্রশ্ন যদি আমি তোমাকে করি তাহলে তুমি ঠিক কী চাচ্ছ বলবে একটু? জীবন থেকে আমরা 20টা বছর কিন্তু ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। এখন কিন্তু একটাও ভুল পদক্ষেপ নেওয়ার সামর্থ্য নেই আমার। আমি চাই তোমাকে সুখী দেখতে। আমি চাই তুমি এখনই একটা বিয়ে করো এবং আমাকে আমার অপরাধ বোধ থেকে মুক্তি দাও। না হলে যে আমি মরেও শান্তি পাবো না। এবার আমি হাত দিয়ে ওর মুখ চেপে ধরে বলি, আমি বারবার নিষেধ করা সত্ত্বেও কেন বারবার মরার কথা বলছো? ফার্দার বললে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এবার ওর মধ্যে আর কোনো অস্থিরতা নেই। আমি ওর মুখ ছেড়ে দিয়ে ওর ডান হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বললাম, তুমি কি সত্যি চাও আমি সুখী হই, অন্তত এই শেষ বয়সে এসে? অবশ্যই। আমাকে ভালোবাসো? এত বছর পরও আমার কাছে তোমার ছবির সযত্নে থাকাটাকে কি মনে করো তুমি? আমাকে বিয়ে করবে? এটাই হচ্ছে আমার একমাত্র উপায় আমার শেষ জীবনে সুখী হওয়ার। নাকি 20 বছর পর আমাদের আবারও বিচ্ছেদ হবে? এবারের বিচ্ছেদের জন্য কিন্তু শুধুমাত্র তুমিই দায়ী থাকবে। তুমি কেন বুঝতে পারছো না? আমি একজন ডিভোর্সি মহিলা। আমাদের আবেগের বয়স শেষ হয়ে গেছে অনেক আগেই। কয়েক বছর পরে আমি মধ্যবয়স্ক একজন নারী হয়ে যাব। এই অবস্থায় আমার কোনো যোগ্যতা আছে কি তোমাকে বিয়ে করার? তোমার সাথে আমাকে মানায় না। আমার যাই হওয়ার হোক, কিন্তু তুমি এই পাগলামি করলে লোকের কথায় তোমাকেই তো অপদস্থ হয়ে থাকতে হবে সারা জীবনটা, যেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি ওকে নিজের বাহুবন্ধনে শক্ত করে নিয়ে বললাম, এই সমাজের তোয়াক্কা কোনোদিন আমি করিনি। আর আজ যখন নিজের ভালোবাসার মানুষটিকে বৈধভাবে নিজের করে নেওয়ার সুযোগ এসেছে, সেটা আমি কীভাবে হাতছাড়া করব বলতে পারো? তোমাকে দ্বিতীয়বারের মতো হারানোর সামর্থ্য আমার আর যে নেই। আজ আমার ক্ষমতা আছে সারা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করার, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। পাগলামি করো না, ছাড়ো আমাকে। ওকে ছেড়ে দিলাম আমি। তুমি নিজের বুকে হাত রেখে বলতে পারবে যে তুমিও চাও না আমাকে বিয়ে করতে? বলো, পারবে? করব। ও এবার শব্দ করে দেওয়ালে হেলান দিয়ে কাঁদতে লাগলো। এবার আমি অকস্মাৎ হাঁটু গেড়ে বসে ওর পা 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম। কেঁদে কেঁদে বললাম, প্লিজ আমাকে বিয়ে করবে? আমি তোমার ভালোবাসা ভিক্ষে চাইছি আজ তোমার কাছেই। এই শেষ সময়ই হোক তুমি আমার জীবনটা আলোকিত করতে আসবে আমার জীবনে। আমার জীবনের এই একটাই অথচ সর্ববৃহৎ অপূর্ণতাটাকে ঘুচিয়ে দেবে আমার জীবনে এসে। বলো, বিয়ে করবে আমায়? আচমকা ও নিজেও হাঁটু গেড়ে বসলো। সেই 20 বছর আগের বিচ্ছেদের দিনের মতো আমার দুগালে নিজের হাত রাখলো। সেই দিনের মতো নিজের অষ্টদ্বয় আমার কপালে গাঢ়ভাবে ছোঁয়ালো। আমার শরীর যেন অবশ হয়ে আসছে। ওর চুম্বন আরও প্রগাঢ় হলো। ওর বন্ধন কিছুটা আলগা হতেই ওর বুকে মাথা রাখলাম আমি। ও নিজেও আমাকে পরম মমতায় আগলে নিল। বিয়ে করবে আমাকে প্লিজ? এই জীবনে তাহলে আমি আর কিচ্ছু চাই না। প্লিজ আমাকে এবার ফিরিয়ে দিও না। এই বিরহে যে আর সইবার মতো নয়। কিছুক্ষণ পিনপতন নীরবতা, তারপর ও নিজেই আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই কথাটা শোনা মাত্রই আমার সারা শরীরে খুশির ঝিলিক খেলে গেল। আমি ওকে আষ্টে পৃষ্ঠে জড়ে ধরলাম। ও নিজেও ধরলো। আমার হৃদস্পন্দনের গতি এত বেড়ে গিয়েছিল যেন মনে হচ্ছিল এখনই আমার বুক থেকে সেটা বেরিয়ে আসবে। জীবনের একমাত্র ভালোবাসাকে অবেলায় হলেও প্রাপ্তের স্নিগ্ধ অনুভূতি আমার পুরো সত্তাকে ঘিরে ধরেছিল। সেই সাথে ওর উষ্ণ আলিঙ্গন তো আছেই। ইস, সময়টা যদি এখানেই থেমে যেত। ওর আপন বলতে বাকি আছে ওর চাচারা, যারা ওর খোঁজ খবর ওর বাবা মারা যাবার পর থেকে কালে ভদ্রেও নেয় না। তাদের সাথে আছে ওর একমাত্র মামা, যিনি একমাত্র নিজের এতিম ভাগ্নের খোঁজ নেন, অভিভাবকের দায়িত্ব পালন করেন। সুমির সংসার জীবন ছিল 8 বছরের। আরও একজন ডিভোর্সি হয়ে জীবনযাপন করছে সেই বিগত 12 বছর যাবৎ। এতগুলো বছরে ওর মামা ওকে অনেকবার বিয়ের জন্য জোর করে। যখন হাল ছেড়ে দিয়েছেন, অর্ধযুগ হলো, এমন অবস্থায় ওর বিয়ের প্রস্তাব আমার কাছ থেকে পাওনা যেন তার কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল। হয়তো এখন তিনি নিজের ভাগ্নের জীবনের দায়িত্ব আমার উপর অর্পণ করতে পেরে নিজের দায়িত্ব সম্পাদনের স্বস্তি বোধ করবেন। যত সময়ে আমার আর সুমির বিয়ে হয়। এই বিয়েতে সুমির কিছু শর্ত ছিল এবং সেগুলো সব মেনেই বিয়ে হয়। এই বিয়েতে কোনো অনুষ্ঠানের রেশ মাত্র ছিল না। না ছিল আমাদের কারো পরনে আহামরি কোনো পোশাক। ওর পরনে ছিল একদম সাদামাটা একটা শাড়ি। আমার পরনে অতি সাধারণ প্যান্ট এবং শার্ট। অর্থাৎ জাঁকজমকহীনের তুলনায়ও জাঁকজমকহীন কোনো বিয়ে যদি হয়ে থাকে কোনো কালেই, তবে সেটা আমার আর সুমির বিয়ে। নির্দ্বিধায় বলা চলে, বহু বছর আগে সুমির সাথে জাঁকজমকপূর্ণ একটা বিয়ের স্বপ্ন দেখলেও
সেটা আর এই জীবনে বাস্তবায়িত হয়নি। তবে যেটা অবাস্তব হয়েছে সেটাই কোনো অংশেই আমার জন্য কম নয়। কতজনই বা নিজের হারিয়ে ফেলা ভালোবাসা শেষ সময়ে হলেও ফিরে পায়, অথচ আমি পেয়েছি। অতি সাধারণ বেশি নববধূ হিসেবে আমার গৃহে সুমির প্রবেশ। ওর দ্বিতীয় বিয়ে হলেও আমার জন্য প্রথম, তাই এক অজানা অনুভূতি ক্রমান্বয়ে গ্রাস করছে আমাকে। বয়স অল্প হলেও হয়তো শরীরের টান টান উত্তেজনা থাকতো, তবে ওকে আজ নির্লিপ্ত মনে হচ্ছে না দেখে। কিছুটা হলেও ওর মধ্যে প্রাণোচ্ছলতা দেখতে পাচ্ছি আমি। বিয়ে হওয়ার পরপরই আর এক মুহূর্ত নিজের বাসায় না থেকে এসে পড়ে। আমরা ঠিক আমাদের বাসায় এসে হাতে গোনা কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমন্ত্রিত মেহমানদের জন্য নিজ হাতে রান্না করে আমার কিঞ্চিত সহযোগিতায় সকলের বিদায় হতে হতে রাত 9টা বেজে যায়। সুমের মাওয়া যাওয়ার আগে পুরনো দিনের রীতি অনুযায়ী আমার হাতে ধরে ওর যত্ন নেওয়ার জন্য বলে যান। সব কাজ শেষ যখন ওর কাছে গেলাম আমি, তখন ও জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। ওর কাছে গিয়ে বসলে ও বলতে শুরু করলো, আমার প্রাক্তন স্বামী জনির পরে কি হয়েছিল ডিভোর্সের পর, সেটা কখনো জানতে চাওনি যে? সে সবই তো অতীত, অতীত ঘেটে কি হবে, বরং আমাদের এত বছরের ভালোবাসা অনাকাঙ্ক্ষিতভাবেই হোক পূর্ণতা দিয়ে পেয়েছে, এতেই আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ রাখলাম। বেশ কয়েক বছর আগেই জনির বউ পরকীয়া করে পালিয়ে গেছে। কেন? যতদূর জানি যে একে তো ওদের বাচ্চা হচ্ছিল না, তারপর কে জানে হয়তো আমার সাথে করা ব্যবহারটাই ওর মেয়ের সাথেও করতো। ওই মেয়ের হয়তো সহ্যে কুলোয়নি, অথবা হয়তো আরো রঙিন স্বপ্নে বিভোর হয়ে মুক্ত বিহঙ্গের মতো খাঁচা ছেড়ে উড়ে গিয়েছে অন্য কারো শিকার কিংবা খাঁচাবন্দি পাখি হতে। এরপর ভদ্রলোক তোমার সাথে যোগাযোগ করেননি আর? ওর বউ পালানোর পর আমার পায়ে ধরাই হয়তো বাকি ছিল ওর। আর যোগাযোগ করেনি ওনার সাথে? না, আমার প্রাক্তন শ্বশুর বাড়িতে তোমার কোনো চিহ্নই রাখিনি আমি, যাতে মনোযোগ দিয়ে সংসার করতে পারি। কিন্তু আমার ভাগ্যে আর ওর সাথে সংসার করা শৈল কোথায়? ডিভোর্সের পর আমার বাবার বাড়ির এক কোণায় সংরক্ষিত তোমার শেষ স্মৃতি, একটা সিঙ্গেল ছবি আমি বহু কষ্টে খুঁজে বের করি। এরপর থেকে এটাই বেঁচে থাকার একমাত্র পাথেয় হয়ে থাকে বিগত 12 বছর যাবত। এতক্ষণ আমি মন দিয়ে ওর কথা শুনছিলাম। হঠাৎ করেই ও আমার দিকে ঘুরে বসলো, আমার গালে হাত রেখে আমার চেহারা গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। বুড়ো হয়ে যাচ্ছ তুমি, ইতিমধ্যে কয়েক জায়গার চুল ও পাক ধরেছে তোমার। কিন্তু আমার চোখে তুমি সেই আগের মতোই জোয়ান আছো, ঠিক সেই আগের সুমি। ইস, থাক, আর পাম্প দেওয়া লাগবে না আমাকে। আমার চেহারা আর শরীরের কিছু জায়গায় স্পষ্টভাবেই বয়সের ছাপ পড়েছে। অবশেষে একজন বুড়োর সাথে তো একজন বুড়িরই পারফেক্ট ম্যাচিং হবে, তাই না? আমি ওকে নিজের বুকে পরম মমতায় আগলে নিলাম। শুরু হলো আমাদের স্বপ্নের সংসার, হোক না সেটা 20 বছর বিলম্বে, তবু ওকে আমি যে পেয়েছি এটাই আমার এই জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। স্বপ্নের মতো আমাদের দিনগুলো কাটতে লাগলো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেশ বিদেশ সুযোগ করে ঘুরতে লাগলাম। যৌবনের শেষে যেন মনে হচ্ছিল নতুন করে যৌবন প্রাপ্ত হলাম আমরা। এভাবেই দেখতে দেখতে 1.5 বছর যে কীভাবে কেটে গেল বোঝা বড় দায়। হঠাৎ একদিন কলেজ থেকে এসে দেখি যে মহানের মন খারাপ। এমনটা তো গত 1.5 বছরে একবার জন্য হয়নি। কি হলো, মন খারাপ কেন আমার বউটার? তোমার ছোট্ট বাচ্চা অনেক পছন্দের, তাই না? হঠাৎ করে এই কথা বলছো কেন? কেউ কি কিছু বলছে তোমাকে? কারো বলার জন্য না, আমাদের সম্পর্ক থাকাকালীনই তুমি সবসময় বলতে যে বিয়ের পরের বছরই বাচ্চা নেব আমরা। অথচ ভাগ্যের কি পরিহাস দেখো, আমাদের বিয়েটাই তো হয়েছে তবে এত বিলম্বে যে আমি হয়তো তোমার এই বাচ্চার স্বপ্ন পূরণের জন্য বলতে গেলে কিছুই করতে পারবো না মনে হয়। আমাকে ভালোবেসে তুমি একেবারেই ঠকে গিয়েছো নিলয়, একেবারেই ঠকে গিয়েছো। আমি তোমার কোনো স্বপ্নই পূরণ করতে পারলাম না। বলেই ও হেসকে তুলে কাঁদতে লাগলো। আমি ওকে বুকে আগলে নিয়ে বললাম, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, আমার আর কিছুই চাই না। আর ভুলেও বাচ্চার কথা বলবে না, কেমন? আমৃত্যু আমি নিঃসন্তান থাকতে রাজি আছি, কিন্তু তোমাকে মৃত্যুর পূর্বে কিছুতেই আমি হারাতে পারবো না, কিছুতেই না। তবুও ওর এই গোমরা মুখ কিছুদিন দেখে যেতে হলো আমাকে। তবে আরও কিছুদিন যেতেই ওকে আবার আগের মতো হাসি খুশি দেখতে পাই আমি, এবং এতে যেন আমার মনেও প্রশান্তি ফিরে আসে। হঠাৎ কয়েক মাস পর আমি ওর ড্রয়ার থেকে একটা রিপোর্ট পাই। তখন সুমি বাসায় ছিল না। কিছুটা ভয় নিয়ে সেটা যখন খুলে, তখন কয়েক মুহূর্তের জন্য আমার ভয় কেটে গিয়ে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে।
তবে পরপরই আবার আমার মুখে অন্ধকার নেমে আসে। সেদিন রাতে ও বাসায় ফিরে আসার পর, কেন এমন করলে সুমি? ও অবাক হয়ে বলল। কি হলো তোমার আবার? এবার আমি ওর দুই বাহু ধরে বললাম, তুমি কি জানো না তোমার চেয়ে বেশি জরুরি এই পৃথিবীতে আমার কাছে কিছু হতে পারে না? তবুও কেন প্রেগনেন্সির জন্য চেষ্টা করলে? এই বয়সে এসে এটা করলে যে অনেক ঝুঁকি থাকে, এটা কেন মাথায় রাখলে না? আরে বাবা, আমারও তো মা হতে ইচ্ছে করে নাকি? তাও আবার আমার ভালোবাসার মানুষ, আমার স্বামীর সন্তানের মা হতে। আর কোনো কিছু চিন্তা করো না, আমার একজন ডক্টর বান্ধবী আছে, তার পরামর্শেই সবকিছু হবে। তোমার বরং খুশি হওয়ার কথা যে তুমি বাবা হতে চলেছো। এটা অবশ্যই আমার জন্য খুশির সংবাদ, তবে কখনোই তোমার জীবনের চেয়ে বেশি সম্পূর্ণ নয়। এই বাচ্চার জন্য যদি তোমার সামান্যতম জীবন সংশয়ে থেকে থাকে, তবে আমার এই বাচ্চার কোনো দরকার নেই, মাথায় রাখবে এটা। আরে বাবা, ঠিক আছে, এত চিন্তা করতে হয় না। এখন আমাদের মা ছেলেকে আদর করো দেখি। ছেলে? আমার মন বলছে যে আমার ছেলেই হবে। অতঃপর নিজের সন্তান সম্ভব স্ত্রীকে গভীর ভালোবাসে আলিঙ্গন করি আমি। এভাবেই দিন যেতে থাকে এবং ওর ডেলিভারি ডেট এগোতে থাকে। ওর জোরালো কথা যে ছেলেই হবে, তবুও ছেলে মেয়ে দুটো নামই ঠিক করে রাখি। ছেলে হলে তার নাম হবে সার্থক, আর মেয়ে হলে হবে স্বাতী। শেষের দিকে এসে ওর অনেক কষ্ট হতো, অনেক কমপ্লিকেশন দেখা দিয়েছিল ওর মধ্যে। ডাক্তার দেখিয়েও খুব একটা সুবিধা হয়নি। সবাই এত দেরিতে এবং মধ্যবয়সে এসে প্রেগনেন্ট হওয়াটাকে দায়ী করছেন। আমার নিজের মনের মধ্যেও যথেষ্ট ভয় ঢুকে গিয়েছিল, যদিও বিশ্বাস ছিল যে আমাদের দুজনকে কেউই আলাদা করতে পারবে না। এই বয়সে এসে কনসিভ না করলেই হতো। আমি তো ওর কাছে বাচ্চা চাইনি। শেষমেশ ওর ডেলিভারি ডেট এসেই পড়লো। সিজার করাই লাগবে, নর্মাল ডেলিভারির কোনো সুযোগই নেই এত কমপ্লিকেশনের মাঝে। প্রধান ডাক্তার ও সেই বান্ধবীটা ওটিতে ঢোকার আগ পর্যন্ত আমার হাত ধরেছিল এবং হেসে হেসে ভবিষ্যতে আমাদের ছেলে হলে কি করব সেগুলোর কথা বলছিল। আমিও পূর্ণ বিশ্বাস নিয়ে বাইরে এসে ওদের সুস্থভাবে ফিরে আসার অপেক্ষা করছিলাম। ওটিতে লাল বাতি জ্বলে উঠলো, দেখতে দেখতে সবুজ বাতিও জ্বলে ওঠে। ওটি থেকে বেরিয়ে আসে সুমির বান্ধবী, গোমরা মুখে এসে বলে, সরি, কমপ্লিকেশন এত বেড়ে গিয়েছিল যে মাকে আমরা বাঁচাতে পারিনি। আরেকটুর জন্য বাচ্চাটাকেও পারতাম না। আমার জীবনটা একটা অভিশাপ, যতটা না আমার জন্য তার চেয়ে 1000 গুণ বেশি তোমার জন্য। আমার জন্যই তোমার পুরো জীবনটা নষ্ট হয়ে গিয়েছে, যেটার জন্য নিজের বিবেকের সামনে কখনো মুখ তুলে তাকাতে পারিনি আমি। শেষ বয়সে এসে তোমার পাগলামির কাছে হার মানতে হয়েছে আমায়। আর আমিও কি দুর্ভাগা দেখো, তোমাকে পেয়েছি এমন একটা সময় যখন তোমাকে একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা আমার প্রায় শূন্যের কোঠায়। যখনই দেখতাম তুমি তোমার সমবয়সী কলিগদের বাচ্চাদের কোলে নিয়ে আদর করতে, অনেক অনেক সুন্দর উপদেশ দিতে, তখন আমার নিজের যে কতটা অক্ষম মনে হতো তোমাকে বোঝাতে পারবো না। তুমি তো আমাদের সম্পর্কের শুরুর দিক থেকেই বাচ্চা বাচ্চা করতে তোমার কত পছন্দ ছিল বাচ্চা। অথচ আমি নিজের ভালোবাসার মানুষ, নিজের স্বামীর এই সামান্য একটা আবদার রক্ষা করতে পারবো না। এটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব ছিল না আমার পক্ষে। তাই তো তোমার থেকে গোপন করে আমার বান্ধবীর 1000 বার নিষেধ করা সত্ত্বেও আমি আলাদা চিকিৎসা এবং পরামর্শ নিয়ে ভাগ্যের অকল্পনীয় সহায়তায় কনসিভ করি। মাঝখানেই আমি বুঝতে পেরেছিলাম যে আমার আর বাঁচার আশা নেই বললেই চলে, সাথে আমাদের না হওয়া সন্তানেরও প্রাণের ঝুঁকি আছে। এরপরও এই রিস্কটা আমি নিই, কারণ আমার বিশ্বাস যে আমি থাকবো না, তবে আমার সন্তানটা ঠিকই বেঁচে যাবে। তোমার অংশকে নিজের অপূর্ণ সত্তার মধ্যে ধারণ করে একটা পূর্ণতাকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছি প্রিয়। কোনোভাবেই যেন এর খেয়ানত না হয়। পরপারে শুধু তোমারই অপেক্ষায় থাকবো প্রিয়। ওর চাদরে ঢাকা নিথর দেহের সামনে বসে সম্পূর্ণ এই পত্রটা পড়লাম, যেটা একটু আগেই ওর ডাক্তার বান্ধবী দিয়ে গিয়েছে আমাকে সরি বলে। কাঁদতে কাঁদতে আমি যেন হারিয়ে গেলাম একটা ঘোরে। যখন সম্বিত ফিরে পেলাম তখন খেয়াল করি যে আমার শার্টের অনেকাংশেই বাঁধ ভাঙা চোখের অশ্রুতে ভিজে গিয়েছে। এমন সময় এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পাই। একজন নার্স এসে এক ফুটফুটে পুত্র সন্তান আমার কোলে দেয়, যার পৃথিবীতে আসা মাত্রই মাতৃবিয়োগ হয়ে গিয়েছে এবং বর্তমানে সে তার জন্মদাতা হতভাগা পিতার কোলে ক্রন্দন করছে। বহু বছর পর আজ তারই, আমাদের ছেলে সার্থকের বিয়ে, তাও আবার তার নিজের ভালোবাসার মানুষটির সাথেই।
আমার মতো যাতে আমার মা হারা ছেলেকেও হতে না হয় সেই ব্যবস্থায় আমি সুনিশ্চিত করেছি, ওকে যোগ্য করে তুলেছি ওর ভালোবাসার মানুষটির পরিবারের সাথে সমঝোতায় আসার ফলাফলে আজ ওদের বিয়েটা। আজও নিজ যোগ্যতায় নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করছে। ওদূরেই লাঠিতে ভর দিয়ে 80 বছরের থুতথুরে বুড়ে আমি দেখছি সেই দৃশ্য। কবুল বলার সময় হয়ে এসেছে। হঠাৎই আমার দৃশ্যপটের সার্থকের জায়গায় নিজের নব্য যৌবনের প্রতিচ্ছবির আবির্ভাব ঘটল। সেই যুবক আমি বড় বেশে, ওদের এই বধূ বেশে, যুবতীর সুমি। আমরা দুজনে একে অপরের দিকে ছুটছি এক অনন্ত মহামিলনের জন্য। পরিবারের কারণে হাজারো ভালোবাসা হারিয়ে যায়। বাবা মায়েরা ভাবে ভালো চাকরি, টাকা পয়সা আর ভালো বাড়িঘর হলেই তাদের মেয়ের রাজরানী হয়ে থাকবে, কিন্তু সেটা ভুল ধারণা। মধ্যবিত্ত পরিবারে প্রেমিকের কেয়ার আর 3 বেলা পেট ভরে ভাত খেয়েও রাজরানী হয়ে থাকা যায়। শাশুড়িকে মায়ের নজরে দেখলে এবং মায়ের মতো করে ভালোবাসলে তারাও মেয়ের মতোই ভালোবাসা দেয়, কিন্তু 90% ভালোবাসাই পরিবারের কারণে ভেঙে যায়। আমি মাঝে মাঝে ভাবি, এখানে কি গরিব হওয়াটা দোষের, নাকি প্রেম করাটা দোষের? এই সমাজের অধিকাংশ মানুষ ভালোবাসাকে একটা অন্য নজরে দেখে, যেন প্রেমিক প্রেমিকারা খুব বড় ধরনের অপরাধী, কারণ তারা প্রেমের মতো অপরাধমূলক কাজ করেছে। আবার যদি পরিবারের সম্মতি ছাড়াই পালিয়ে নিজের প্রেমিককে বিয়ে করে, তাহলে তো আরও বড় ধরনের অপরাধী। হ্যাঁ, মানছি বাবা মায়েরা সব সময় সন্তানকে সুখে রাখতে চায়, কিন্তু পরে দেখা যায় সেই সন্তান সুখী না হয়ে লাঞ্ছিত অবহেলিত হয়ে কুড়ে কুড়ে শেষ হয়। এটা গল্প বলেই 20 বছর পরেও মেয়ের হয়েছে, কিন্তু বাস্তবে বাস্তবে এমনটা কখনোই হতো না। তাই সব কিছুর ভালো মতো বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।